জুমা, আমি আর খেলবো না রে। আমার না খুব খিদে পেয়েছে। আমি এখন বাড়ি চলে যাব। কালকে না হয় আবার আমরা খেলা করব। আজ আমি বাড়ি চলে যাই। টিয়া, তোর খিদে পেয়েছে? চল আমার বাড়ি যাই। আমার মা না আজকে অনেক পিঠা বানাচ্ছে। আজকে তো আমাদের বাড়িতে পিঠা উৎসব। তোকে আমি অনেক পিঠা খাওয়াবো। চল আমার সাথে আমাদের বাড়িতে যাই। সত্যি জুমা, তুই আমাকে পিঠা খাওয়াবি? আমারও না পিঠা খেতে অনেক ভালো লাগে রে। কিন্তু আমি না অনেক দিন ধরে পিঠাও খেতে পারি না। আমার মা তো আমাকে পিঠা বানিয়ে দেয় না। হ্যাঁ রে টিয়া, চল চল আমার সাথে আমাদের বাড়িতে চল। আজকে আমি তোকে মাকে বলে অনেকগুলো পিঠা খাওয়াবো। তখন তুই মন ভরে পিঠা খাস। এরপর টিয়া ঝুমার সাথে ঝুমাদের বাড়িতে চলে যায় পিঠা খাওয়ার জন্য। মা, তোমার পিঠা বানানো হয়েছে? আমি টিয়াকে আমার সাথে করে নিয়ে এসেছি পিঠা খাওয়ার জন্য। তুমি আমাকে আর টিয়াকে পিঠা দাও তো। আমরা দুই বান্ধবী মিলে অনেক মজা করে পিঠা খাবো। ঝুমা, তোকে নিয়ে আমি আর পারি না বাপু। কতগুলো টাকা খরচ করে গুড় চাল কিনে পিঠা বানাচ্ছি নিজেরা একটু খাবো বলে। তুই খাবি ভালো কথা, আবার তুই আরেকজনকে তুলে নিয়ে এসেছিস কেন রে? এত দরদ কেন তোর? আমি কি পিঠার দোকান দিয়ে বসেছি নাকি যে সবাইকে ফ্রিতে পিঠা খাওয়াবো? মা, তুমি এমন করে কেন কথা বলছো? টিয়ারা তো অনেক গরিব। ওর মা তো ওকে পিঠা বানিয়ে খাওয়াতেই পারে না। আমাকে যে তুমি পিঠাটুকু দিতে, সেইটুকুই দাও। আমি আর টিয়া ভাগ করে খেয়ে নিব। তুই পিঠা খাবি সে তো ভালো কথা, যা ঘরে গিয়ে নিয়ে পিঠা খা। আমি ওই ভিখারিকে কোনো পিঠাই দিতে পারবো না। এই ভিখারির মেয়ে, আমার মেয়েটাকে ভুলিয়ে বালিয়ে চলে এসেছিস পিঠা খেতে না? যা যা, এখান থেকে বাড়ি চলে যা। তোর সামনে আমার মেয়ে পিঠা খেলে তো তোর নজর লেগে যাবে, আমার মেয়ের পেট খারাপ হবে। যা যা, এখান থেকে বাড়ি চলে যা। কাকিমা, তুমি আমাকে এইভাবে কেন বলছো? আমি তো নিজের ইচ্ছায় তোমার কাছে পিঠা খেতে আসিনি। জুমা আমাকে জোর করে নিয়ে এসেছে। তুমি বারবার আমাকে কেন ভিখারির মেয়ে বলছো? আমার মায়েরও টাকা আছে। আমার মাকে বলবো আমাকে পিঠা বানিয়ে দিতে। খাবো না আমি তোমার পিঠা। এই চলে যাচ্ছি। হ্যাঁ যা যা, ভিখারির মেয়ের আবার বড় বড় কথা। যা যা, তোর মাকে গিয়ে বল পিঠা বানিয়ে খাওয়াতে। মা, আমার মনটা আজ একদমই ভালো নেই। তুমি আমাকে পিঠা বানিয়ে দিবে? আমার যে খুব পিঠা খেতে ইচ্ছে করছে। টিয়া, আজ হঠাৎ করে পিঠা খাওয়ার বায়না করছিস? কি হয়েছে রে মা তোর? আর পিঠা বানাতে তো অনেক খরচ রে মা। এত টাকা আমি কোথায় থেকে পাবো বল? জানো মা, আজকে না আমি জুমার সাথে জুমাদের বাড়িতে গিয়েছিলাম। জুমার মা মুন্নি কাকিমা আজকে অনেক পিঠা বানিয়েছে। জুমা তার মাকে বলেছিল আমাকে একটা পিঠা দিতে, কিন্তু মুন্নি কাকিমা আমাকে একটাও পিঠা খেতে দেয়নি। ভিখারির মেয়ে বলে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে মা। এই জন্যই তো আমার মনটা আজ ভীষণ খারাপ। তুমি আমাকে পিঠা বানিয়ে দাও না মা। তুই কেন গিয়েছিলি রে মা ওই বাড়িতে পিঠা খেতে? ওরা তো ধনী, ওরা কি আমাদের মতো গরিবদেরকে পিঠা খেতে দিবে? আচ্ছা ঠিক আছে রে মা, আমি আজকে কাজ শেষ করে ম্যাডামের কাছ থেকে কিছু টাকা নিয়ে চাল আর গুড় কিনে নিয়ে এসে তোকে পিঠা বানিয়ে দিব। ম্যাডাম, আমার কাজ তো করা শেষ, আমাকে আজকে কিছু টাকা দেন না। আমার ছোট মেয়েটা যে পিঠা খেতে চাইছে, পিঠা খাওয়ার জন্য যে ওর মনটা ভীষণ খারাপ। আপনি কিছু টাকা দিলে চাল আর গুড় কিনে নিয়ে গিয়ে ওকে পিঠা বানিয়ে দিব। আরে শেফা, কিছুদিন আগেই তো তুই আমার কাছ থেকে বেতনের কিছু টাকা নিয়েছিস, এখন আবার আমার কাছে টাকা চাইছিস? আমি কি টাকার ঘাস লাগিয়েছি যে 2 দিন পর পর তোকে টাকা দিব? আর আমার হাতে এই মুহূর্তে কোনো টাকা নেই, মাস শেষ হলে বাকি টাকাটা নিস। ম্যাডাম, এমন করে কেন বলছেন? আপনারা তো বড় লোক, আপনারা চাইলে তো 200-300 টাকা এমনিতেই দিতে পারেন। আমি যে খুব গরিব, আমাকে 200 টাকা দিন না ম্যাডাম। আপনি না হয় এই 200 টাকা আমার বেতন থেকে কেটে নেবেন।
এই 200 টাকা দিলে যে আমি চাল গুড় কিনে নিয়ে আমার মেয়েকে পিঠা বানিয়ে দিতে পারবো, আর তাতে যে আমার মেয়েটা অনেক খুশি হয়ে যাবে। দিন না ম্যাডাম 200-300 টাকা। শেফা, তুই আর এত কথা বাড়াস না তো। আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না। তুই তো জানিস ব্যবসার কাজে তোর স্যার এখন বাইরে গেছে। যেই টাকা দিয়ে গেছে তাতে আমারই চলবে না। মাস শেষ হলে টাকা নিবি। এখন আর কথা বাড়াস না। ভাগ মামা, আমাকে বাকিতে কিছু চাল আর গুড় দিতে পারবেন? আমি মাস শেষে আপনাকে টাকাটা দিয়ে দিব। শেফালি, আমি যে বাকিতে কোনো কিছুই বিক্রি করি না সেটা তুই তো ভালো করে জানিস। আর তুই হচ্ছিস গরিব, তোকে কিছু বাকিতে দিলে তুই আর সেই টাকা ফেরত দিতে পারিস না। যা তো, আর বিরক্ত করিস না। আমার মেয়েটা যে বড় আশা করে বসে আছে পিঠা খাবে বলে। ঠিক আছে বাঘ মামা, কি আর করার। আমার কাছে 50 টাকা আছে। আপনি এই টাকা দিয়ে যতটুকু গুড় আর চালের গুঁড়া হয় আমাকে দেন। এরপর শেফালি শিয়ালিনী বাঘ মামার কাছ থেকে 50 টাকা দিয়ে কিছু গুড় আর চালের গুঁড়া নিয়ে বাড়ি চলে যায়। মা, এত দেরি হচ্ছে কেন পিঠা হতে? আমাকে দাও না, আজকে তো আমি অনেক পিঠা খাবো। পাগলি মেয়ে একটা। কিন্তু অনেক পিঠা কি করে খাবে রে মা? আমি যেইটুকু চালের গুঁড়ো এনেছি তা থেকে তো 2টা পিঠাই হয়েছে। এই 2টা পিঠাই তুই মন ভরে খা রে মা। এরপর শেফালি শিয়ালিনী 2টা পিঠাই টিয়াকে দিয়ে দেয়। মা, তুমি আমাকে 2টা পিঠাই দিয়ে দিলে। একটা পিঠা তুমি খাও, আর একটা পিঠা আমি খাবো। না রে মা, আজকে এই পিঠা দুটো তুই খা। পরে যখন আবার পিঠা বানাবো তখন মা মেয়ে মিলে অনেকগুলো পিঠা খাবো। এরপর টিয়া পুকুর পাড়ে বসে পিঠা খেতে থাকে। আর তখনই সেখানে একটি বুড়ি শিয়ালিনী চলে আসে। হরে দিদি ভাই, কি খাচ্ছিস এত মজা করে? আমার যে খুব খিদে পেয়েছে। অনেক দিন হলো কিছুই খাইনি। পেটে কোনো দানা পানিও নেই। যদি একটু খাবার খেতে পারতাম। তুই কি আমাকে একটু খেতে দিবি দিদি ভাই? বুড়িমা, আমি তো পিঠা খাচ্ছি। আমার মা না আমার জন্য পিঠা বানিয়েছে। তুমি 2 দিন ধরে কিছু খাওনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার পিঠাটাই তোমাকে দিয়ে দিচ্ছি। এই নাও বুড়িমা, এই পিঠাটা তোমাকে দিয়ে দিচ্ছি। এই পিঠাটা তুমি খেয়ে নাও। টিয়ার কথা শুনে বুড়ি শিয়ালিনী তখনই পরীর রূপ ধারণ করে। টিয়া, তুমি অনেক ভালো মেয়ে। আমি তোমার মন পরীক্ষা করছিলাম। তোমার মনটা খুবই ভালো। তুমি তোমার একটা মাত্র পিঠাটাও আমাকে দিয়ে দিচ্ছ। এই নাও, আমি তোমাকে এই জাদুর পিঠাটা দিচ্ছি। এটা তুমি তোমার ঘরের আঙিনায় রোপণ করবে। আর এটা থেকে সুন্দর একটা জাদুর পিঠার গাছ হবে, যেটা থেকে তুমি আর তোমার মা অনেক পিঠা খেতে পারবে। আবার পিঠাগুলো বাজারে বিক্রিও করতে পারবে। আচ্ছা ঠিক আছে পরি, তুমি যা বলেছো আমি বাড়িতে গিয়ে তাই করব। এরপর টিয়া পরীর দেয়া পিঠাটা ঘরের আঙিনায় রোপণ করে দেয়। আর সাথে সাথেই আশ্চর্যজনকভাবে সেখানে একটা জাদুর পিঠার গাছ হয়ে যায়। আরে টিয়া, বাড়ির আঙিনা এই পিঠার গাছটা কোথায় থেকে এলো? কোথায় থেকে এনেছিস রে মা এই পিঠার গাছটি? মা জানো, আমি যখন পুকুর পাড়ে বসে পিঠা খাচ্ছিলাম তখন এক বুড়ি শিয়ালিনী আসে। তারপর তাকে আমি পিঠা খেতে দেই, আর তখনই সেই বুড়ি শিয়ালিনী পরীর রূপ ধারণ করে আর আমাকে একটা জাদুর পিঠা দিয়েছে। আর সেই পিঠা রোপণ করতেই এই জাদুর পিঠার গাছটা হয়েছে। মা চলো মা, এখন থেকে এই গাছ থেকে পিঠা পেড়ে বাজারে বিক্রি করব। তোমাকে আর মানুষের বাড়িতে কাজ করতে হবে না। এরপর থেকে মা ও মেয়ে গাছ থেকে পিঠা পেড়ে বাজারে নিয়ে বিক্রি করতে থাকে। আর এইভাবে পিঠা বিক্রি করে তারা মা ও মেয়ে অনেক বড়লোক হয়ে যায়। রাত হলো, কান খুলো, জাদু মন্ত্র শোনো রে। ডালে ডালে তালে তালে 3 ফল আনো রে। টুম্পা মন্ত্র বলতে না বলতেই গাছের মধ্যে 3 রকমের ফল আসে। আর সুন্দরপুর গ্রামে টুম্পা তার ছোট্ট বোন টিয়াকে নিয়ে একা একাই বাস করত। বছর খানেক আগে তাদের মা বাবা দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে টুম্পা তার ছোট্ট বোন টিয়াকে কুলেপিঠে করে মানুষ করে। দিদি, ও দিদি,
আমার যে খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না গো দিদি। খিদের জ্বালায় তো আমার পেটে বড্ড ব্যথা করছে, আর একটু হলে তো আমি মরেই যাব। ও দিদি, আমাকে কিছু খেতে দাও না, আমার যে খুব খিদে পেয়েছে। না না বোন, এমন করে তুই বলিস না। আমি জানি তোর অনেক খিদে পেয়েছে, তবে তুই বাড়িতেই থাক। আমি বাজারে গিয়ে দেখছি বাঘ মামার দোকান থেকে কিছু আনতে পারি কিনা। বাঘ মামা যদি বাকিতে কিছু খাবার দেয়, তাহলে আমি তোর জন্য এক্ষুনি খাবার নিয়ে আসব। এইসব কথা বলে টুম্পা বাজারে চলে যায় বাঘ মামার দোকানে। বাঘ মামা, ও বাঘ মামা, আমাকে কিছু খাবার বাকিতে দিবে গো? ছোট্ট বোনটা যে খাবারের জন্য অনেক কান্নাকাটি করছে। দাও না গো বাঘ মামা কিছু খাবার, পরে তোমাকে আমি সব টাকা পরিশোধ করে দিব। রোজ রোজ তুই একই কথা বলে খাবার নিয়ে যাস টুম্পা। আমি আর তোকে বাকি দিব না। তুই তো আমার বাকি টাকা শুধু করছিস না, আমারও তো সংসার আছে, আমাকেও তো চলতে হবে নাকি? আজ না হয় দাও না বাঘ মামা, আমি দেখছি কিছু কাজ জোগাড় করতে পারি কিনা, তবে তোমার সব টাকাই আমি দিয়ে দিব। আর দেখো না, আমি ছোট বলে কেউ আমাকে কাজও দিতে চায় না। তুমি একটু ধৈর্য ধরো না, আমি ঠিক একদিন তোমার সব টাকা শোধ করে দিব। দাও না গো বাঘ মামা কিছু খাবার, আমার ছোট্ট বোনটা যে অনেক কান্নাকাটি করছে। আচ্ছা ঠিক আছে, এমন করে আর বলিস না, তোদের জন্য আমার বড্ড মায়া হয়। তারপর টুম্পার কথা শুনে বাঘ মামার বেশ কষ্ট হয়, আর টুম্পাকে বাকিতে কিছু খাবার দিয়ে দেয়। আর টুম্পা সেই খাবার নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে আর ভাবতে থাকে, না, এইভাবে আর দিন কাটানো সম্ভব নয়। এবার আমাকে কিছু কাজ জোগাড় করতেই হবে, আর বোনটাকেও তো বড় করে তুলতে হবে। এইসব বলে টুম্পা যখন হাঁটতে থাকে, তখনই টুম্পার সামনে একটি বৃদ্ধ শিয়ালিনী আসে। আমাকে একটু খেতে দিবি দিদি ভাই? দে না একটু খাবার, আমার যে বড্ড খিদে পেয়েছে রে। কাল থেকে না খেয়ে আছি আমি, কিন্তু আমাকে কেউ খেতে দেয়নি রে। তুই যদি আমাকে খাবার দিস, তাহলে তোর বড্ড উপকার হবে রে দিদি ভাই। কিন্তু বুড়িমা, আমার কাছে তো এই খাবার ছাড়া আর কোনো খাবার নেই। আমি আপনাকে কি করে খাবার দিব? এই খাবারটা যে আমার বোনের খাবার, আমার বোনটা যে না খেয়ে আছে, অনেক কান্নাকাটি করছে খাবারের জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি বরং আমার বাঘের খাবারটুকুই নিয়ে নিন, আর আমি বাকি খাবারটুকু আমার বোনের জন্য নিয়ে যাব। ঠিক আছে তবে দিদি ভাই, তুই তাই কর। তুই না হয় তোর বাঘের খাবারটুকুই আমাকে দে, আমি এই খাবারটুকু খেয়েই ক্ষুধা নিবারণ করি। তারপর বুড়ি শিয়ালিনী টুম্পার বাঘের খাবারটুকু খেয়ে নেয়। অনেক তৃপ্তি সহকারে খেলাম রে দিদি ভাই, তোকে যে অনেক ধন্যবাদ। তবে এইবার তুই এই টক আমটি নিয়ে নে, এটা খেতে মিষ্টি না হলেও এর ফল কিন্তু মিষ্টি হবে। বুড়ি শিয়ালিনীর কথা টুম্পা কিছুই বুঝতে পারে না। তারপর টুম্পা সেখান থেকে বুড়ির দেয়া আমটি নিয়ে বাড়ি চলে আসে। দিদি, ও দিদি, তুমি খাবার এনেছো? দাও, আমাকে খাবার দাও, আজ যে আমি খুব মজা করে খাবার খাবো। তারপর টুম্পা টিয়াকে খাবার খেতে দেয়, আর রাস্তায় দেখা হওয়া বুড়ি ও বুড়ির সাথে ঘটে যাওয়া সব ঘটনা টিয়াকে খুলে বলে। দিদি, তুমি খুব ভালো কাজ করেছো। চলো, আমার বাঘের খাবারটুকুই আমরা ভাগ করে খাই। তারপর দুই বোন খাবারটা ভাগ করে খায়। দিদি, ও দিদি, চলো বুড়িমার আমটা আমরা রোপণ করি। আমটা তো খেতে টক, তাই আমরা খেতে পারবো না। তাই চলো আমটা আমরা রোপণ করি। এটা রোপণ করলে তো বড় একটা গাছ হবে, তাই না? তারপর দুই বোন মিলে আমটা রাতের বেলা রোপণ করে দেয় ও বাড়িতে এসে ঘুমিয়ে পড়ে। ভোরবেলা ঘুমের মধ্যে টুম্পা সেই বুড়িকে স্বপ্নে দেখতে পায়। তুই খুব ভালো রে দিদি ভাই, আমি একজন সন্ন্যাসী। আজ আমি তোর কাছে বিদ্যারূপে এসেছিলাম। তুই এখানে আসার আগে আমি অনেক বড়লোক পশুদের কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে সাহায্য করলো না। আর তুই গরিব হয়েও আমাকে সাহায্য করলি, তোর বাঘের খাবারটুকু আমাকে খেতে দিলি। আমি তোর উপর খুব সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোকে ওই আমটা দিয়েছি। মন দিয়ে শোন, এটা কোনো সাধারণ আম নয়। তুই সকালবেলা ঘুম থেকে উঠে দেখবি
যেখানে তুই আমটি রোপণ করেছিস সেখানে বড় একটা আম গাছ হবে। আর এই আম গাছে আম, আপেল, আঙ্গুর চাইলেই পেয়ে যাবি। তবে একটা মন্ত্র বলতে হবে, আর মন্ত্রটা শুধু রাতেই বলতে হবে, তবেই তুই ফল পাবি। এটা হলো জাদুর আম গাছ, আর মন্ত্রটা তুই মন দিয়ে শোন রে দিদি ভাই। রাত হলো কান খোলো, জাদু মন্ত্র শোনো রে, ডালে ডালে তালে তালে 3 ফল আনো রে। এরপর হঠাৎ করেই টুম্পার ঘুম ভেঙে যায়, আর ঘুম ভেঙে দেখে সকাল হয়ে গেছে। তারপর টুম্পা টিয়াকে সব কথা খুলে বলে, আর তারা বাইরে গিয়ে দেখে আম গাছটি অনেক বড় হয়ে গেছে। একই রে দিদি, রাতে আমটি রোপণ করলাম আর সকালে এত বড় আম গাছ হলো, কি জাদু রে বাবা। তারপর টুম্পা টিয়াকে স্বপ্নের ব্যাপারে সব কথা খুলে বলে, আর সবটা শুনে টিয়া তো অনেক খুশি হয়ে যায়। তারপর 2 বোন রাত হওয়ার অপেক্ষায় থাকে। দিদি, ও দিদি, রাত হয়ে গেছে, চলো চলো এবার আমরা ফল নিয়ে আসি। তারপর 2 বোন ফল আনতে চলে যায়। গাছের কাছে গিয়ে টুম্পা বুড়ির শিখানো মন্ত্রটি বলতে থাকে। রাত হলো কান খুলো, জাদু মন্ত্র শোনো রে, ডালে ডালে তালে তালে 3 ফল আনো রে। টুম্পা মন্ত্র বলতে না বলতেই গাছের মধ্যে 3 রকমের ফল আসে, আর এই ফল দেখে টুম্পা আর টিয়া অনেক খুশি হয়ে যায়। তারপর তারা গাছ থেকে ফল পেড়ে নিয়ে বাড়ি চলে আসে। এরপর সকালে টুম্পা ফলগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যায়। এইভাবে টুম্পা রোজ ফলগুলো বাজারে বিক্রি করত, আর 2 বোন মিলে সুখে দিন কাটাচ্ছিল। তারপর টুম্পা বাঘমামার দোকানের বাকি টাকাগুলো পরিশোধ করে দেয়। এইভাবে প্রতিদিন টুম্পা বাজারে সতেজ সতেজ ফলগুলো বিক্রি করতে থাকে, আর এই কারণে বাঘের দোকান থেকে কেউ আর ফল কিনতো না। আর এটা দেখে বাঘের মনে তো অনেক হিংসা জাগে। এই টুম্পার তো দেখছি বড্ড বার বেড়েছে। টুম্পা ফল বিক্রি করার পর থেকে বাজারে কেউ আমার কাছ থেকে আর ফল কিনতে চায় না। না, আমাকে তো এই ব্যাপারটা দেখতেই হবে, চুপ করে বসে থাকলে তো হবে না। টুম্পা এই সতেজ ফলগুলো প্রতিদিন কোথায় থেকে পায়, এটার তো খোঁজ আমাকে নিতেই হবে। এরপর একদিন বাঘমামা টুম্পার পিছু নিতে থাকে। তারপর দেখে টুম্পা রাতের বেলা মন্ত্র বলে গাছ থেকে ফল পেড়ে নিচ্ছে। ও, এই ব্যাপার, এখন আমার কাছে সবটাই পরিষ্কার হয়ে গেল। তবে দাঁড়া, এবার তোদের দেখাচ্ছি মজা। এবার আমিও মন্ত্র বলে ফল নিয়ে যাব, কারণ মন্ত্রটা যে আমি শুনে ফেলেছি। তারপর বাঘমামা সেই গাছের কাছে যায়, আর মন্ত্র বলতেই গাছ থেকে পাথর পড়তে থাকে। ওরে বাবা রে, পালাই এখান থেকে, আমি মরে গেলাম রে বাবা এই পাথরের আঘাতে। আমি পালাই এখান থেকে, আর আসবো না কখনো এই গাছের কাছে। ওরে বাবা রে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।